নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে অনেক দিন পর ঘটনা শেয়ার করে নিয়েছেন ঝম্পি মুখার্জি। উনি লিখছেন, ঘটনাটা আমার শোনা। বেশি কিছু বলবো না, সরাসরি ঘটনায় চলে যাই, তারপর দু একটি কথা বলবো সহেলি, সেই ভালো। লিখছেন, মাথা নিচু করে বসে একলা ক্লাসরুমে কুন্তল একটা কিছু লিখছিল। ছেলেটা তখন নতুন স্কুলে এসেছে, বেশ কিছুদিন হলো। ওর বাবা অন্য কোথায় চাকরি করতেন, বদলি হয়ে এখানে এসেছেন। সরকারি চাকরি, তাই স্কুলে চান্স পেতে অসুবিধা হয়নি। পড়াশোনায় খারাপ নয় ছেলেটা, কিন্তু একটু খ্যাপাটে, মাথার গন্ডগোল আছে। মাথা নাকি বলা যায় না, নার্ভের হয়তো প্রবলেম আছে। কাউকে কিছু বলে না, শুধু চারিদিকে ভীতু ভীতু চোখে তাকায়, আর পিছন ফিরে ফিরে বারবার দেখে কেউ যেন আসছে বা কেউ ডিস্টার্ব করছে। নতুন ছেলে মেয়ে এলে কিছু দুষ্টু ছাত্র তার পেছনে লাগে। এরকম ছেলে যে কজন আছে তারা দুই একবার চেষ্টা করেও দেখেছে, সুবিধা করতে পারেনি। এমন হাদা হাদা মুখে তাকিয়ে থাকে যে তার সঙ্গে লড়েও লাভ হবে না, মজাও হবে না ভেবে আস্তে আস্তে সবাই তার পেছনে লাগা এক প্রকার ছেড়েই দিয়েছে। কিন্তু কেউ তার বন্ধু হয়নি, কেউ তার সাথে মেশে না, কথাও বলে না, পেছনেও লাগে না। একা একা বসে সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, নয়তো খাতায় ছবি আঁকে, প্রকৃতির ছবি, একটা কোকড়ানো চুল ছেলের ছবি, সবই পেন্সিল স্কেচে, বিভিন্ন ভঙ্গিমায় আঁকে। আজও ছেলেটি একলা তন্ময় হয়ে বসে আঁকছে। অবাক লাগলো দেখে যে সুদীপ্তর যে কুন্তল ভারী অদ্ভুত দৃষ্টিতে কেমন যেন বারবার ফিরে ফিরে তাকাচ্ছে পাশের দিকে, এমন তাকিয়ে দেখছে যেন কেউ ওর পাশে বসে আছে, তাকে ছবিটা কেউ দেখাচ্ছে। সুদীপ্ত দেখলো না, ঘরে আর কেউ নেই, এ ঘরে ক্লাস হয় না, একটা জানলা আছে, আলো বাতাস খুবই কম। ওরা টিফিনে এসে আড্ডা দেয়। আজ সুদীপ্ত এসে আড্ডায় ছাতা ফেলে গেছে। আস্তে আস্তে তার ফেলে যাওয়া ছাতাটা নিয়ে ফিরে যাচ্ছিল, তখনই সে অদ্ভুত দৃশ্য দেখতে পায়। ছেলেটা বসে আছে, আর দেওয়ালে পরিষ্কার দুজনের ছায়া, একটা ছেলেটার আর একটা অন্য ছেলের। আর তার মাথায় ছায়া দেখে আন্দাজ করা যায় কোঁকড়ানো চুল। শুধু ভালো করে দেখলো, তারপরে এই ভর দুপুর বেলায় তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সুদীপ্ত দ্রুত বেরিয়ে এলো ঘর থেকে। কেউ বিশ্বাস করবে না বলে কথাটা আর কাউকে সে বলেনি, কিন্তু সে ওই ছেলেটাকে সময় এড়িয়েই চলতো, ওর দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকাতো। একদিন মনদীপ বলল, এই তুই ছেলেটার মতো হয়ে যাচ্ছিস নাকি? ওকে অমন করে দেখিস কেন রে? ইতস্তত করে প্রিয় বন্ধুকে প্রায় বলেই ফেললো ঘটনাটা। শুনে মনদীপ তো কুটি কুটি, ধুর, এসব হয় নাকি, তোর চোখের ভুল। রাবণের 10 মাথার মতো ছেলেটারও অদৃশ্য মাথা আছে, এটা বিশ্বাস করতে হবে? সুদীপ্ত একটু রাগ অভিমান ভরে বলল, আমি নিজের চোখে দেখেছি, আমাকে কি তোর ভীতু, পাগল বা কল্পনা বিলাসী মনে হয়? আমি কোনো দিন কিছুতে ভয় পাই না, অযৌক্তিক কিছু মানি না। মনিদীপ জানে সত্যিই সুদীপ্ত ভীষণ সাহসী আর যুক্তিবাদী, তবু বলল, যেদিন নিজের চোখে দেখব সেদিনই বিশ্বাস করব। মনিদীপ সত্যিই ওর দিকে খেয়াল রেখেছে কদিন। আসলে সে সুদীপ্তর কথার ভঙ্গিতে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। সুদীপ্তকেও বিশ্বাস করে না, কোনোদিনই ও কিছু দেখেনি। ওদের স্কুলের উল্টো দিকে একটা বড় পুকুর, বছর 4 হলো সেটা চারধার দিয়ে সুন্দর রেলিং দেওয়া হয়েছে, চারপাশে কটা বেঞ্চ গাছ বসিয়ে সুন্দর করা হয়েছে। সেদিন একটা খেলায় জেতার জন্য স্কুলে আগে থেকে ছুটি হয়ে গেছে। বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে বাড়ি ফিরছিল মনিদীপ একলাই। সেদিন সুদীপ্ত আসেনি। পুকুরের পাশ দিয়ে জাহাজ বাড়ির সামনে দিয়ে যাবার সময় কুন্তলকে দেখলো একলা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে হাতের টুকরো টুকরো পাথর পুকুরে ফেলছে। যথারীতি মাঝে মাঝেই পাশের দিকে তাকাচ্ছে। মনিদীপ নিঃশব্দে ওর পেছন দিকে তাকালো, হাতে বিস্কুটের টুকরো। নিচে তাকালো, আরে কি সুন্দর, বেশ কটা মাছ সেগুলো টুকরে টুকরে খাচ্ছে। ভারী ভালো লাগলো মনিদীপের, সেও তাকিয়ে থাকছে। খেয়াল করলো না
কুন্তল সে বারবার পাশের দিকে দেখছে। মণিদীপ ভাবলো এই খেলাটা তো বেশ ভালো। পরদিন সুদীপ্ত আসছে বাড়ি ফেরার পথে, মাছকে খাবার দেবে, মজা হবে। আরও বেশি মাছ এসেছে, প্রায় এক ঝাঁক। ওরা নিজেদের মধ্যে লড়াই করছে। কুন্তলের খাবার ফুরিয়ে গেছে। বেশ কিছুক্ষণ মাছেরা ঘোরাঘুরি করে পুকুরের মাঝের দিক দিয়ে চলে গেল। জল এখন স্থির। কুন্তল আর মণিদীপ তাকেই রইল। এবার চলে যাবে ভাবলো, কুন্তলের সাথে কথা বলবে। তখন অবাক হয়ে দেখলো স্থির জলে ওদের ছায়া পড়ছে ঈষৎ ভাঙা ভাঙা। দুটো নয়, পরিষ্কার তিনটি। দুটি তাদের সমান মাপের, আর একটা বেশ লম্বা মতো। কুন্তলের একটা পাশে। গাছ আছে বেশ কটা, কিন্তু তাদের ধারে কাছে না। তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছোট্ট রেলিংয়ে ঘেরা একটা বাহারি পাতা ফুলের গাছ। বড় গাছ নেই, আশেপাশে কোনো লোক নেই। কুন্তল আবার পাশের দিকে তাকালো। ছায়াটা কুন্তলের দিকে যেন মাথা ঘোরালো। মণিদীপ সুদীপ্ত সাহসী নয়, তার ভয় করলো। সে কাঁপা কপা গলায় বলল, কুন্তল, তোর পাশে কি রে? কি দেখছিস? কুন্তল পিছন ফিরে চমকে উঠল। তারপর কেমন যেন পাগলাটে হাসি হেসে ভুরু নাচিয়ে কাউকে ইঙ্গিতে দেখালো। ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে নিষেধের ভঙ্গিতে মাথা নাড়ল। অদ্ভুত সে চাহনি। অজানা আতঙ্কে মণিদীপ পিছু হটল। তারপর যেন কিসে তাড়া করেছে, এমন ভাবে ছুটতে লাগলো তারা বাড়ির পথে। পেছন থেকে দুটো আলাদা আলাদা গলায় চাপা হাসির শব্দ ভেসে এলো। এবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা, ঝম্পি দেবীর সঙ্গে এদের সম্পর্ক কি? সম্পর্ক বলতে সুদীপ্ত ওনার খুব প্রিয়। এই ঘটনাটা তখন উনি শুনেছিলেন যখন উনি এসব কিচ্ছু বিশ্বাস করতেন না। তারপর তো অনেক ঘটনা উনি পাঠিয়েছেন, অনেক কিছু জেনেছেন, বুঝেছেন, বিচার করে দেখেছেন যে না, সবাই তো মিথ্যে কথা বলবে না। কিন্তু তখন উনি এইসব কিছু বিশ্বাস করতেন না। সেই সময়কারই ঘটনা। সুদীপ্ত ওনার কে হয় ওটা উনি ডিটেলে বলতে চাইছেন না। ওনার পুত্র সম কেউ হবে, তার কাছ থেকে উনি ঘটনাটা শুনেছেন। সেখান থেকে উনি আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের জানার আগ্রহ রইল যে ছেলেটিকে এখনও ওদের সঙ্গে স্কুলে পড়ে, যদি ওদের স্কুল এখনও চলছে, আর যদি ওদের স্কুল জীবন শেষ হয়ে গেছে সুদীপ্ত যিনি পাঠিয়েছেন, তাহলে কি হয়েছিল? সে ছেলেটা কি অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে চলে গেছিল নাকি তাদের সঙ্গে ছিল? তবে ছেলেটার সঙ্গে যে ভৌতিক অস্তিত্ব ছিল সেটা কিন্তু তার বিষয়ে কোনো সন্দেহ নেই, এটুকু আমরা বলতে পারি। আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন শান্তনু চক্রবর্তী। লিখছেন, 500 বছরের পুরনো আমডাঙ্গা কালী মন্দির। বেশ কয়েকবার সেখানে গেছি, পুজোও দিয়েছি। ইন্টারনেটে সার্চ করলে মন্দির সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। মন্দিরের দোতলায় উঁচু বেদির ওপর স্থাপিত স্বল্প দৈর্ঘ্যের মায়ের পাথরের মূর্তিরও নাকি একটি ইতিহাস আছে। সেসব অনেকেই জানে, কিন্তু প্রদীপের তলায় থাকা অন্ধকারের মতো মানুষ যা জানে না তা হলো পাতাল ভৈরবের কথা। আমরা জানি যে প্রত্যেকটি মায়ের মন্দিরেই ভৈরব থাকেন। ভৈরব অর্থাৎ শিব। ভৈরবের পুজো বা দর্শন ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। এই মন্দিরেও রয়েছেন মায়ের ভৈরব রূপী শিবলিঙ্গ, তবে একটা না, দক্ষিণেশ্বরের মন্দিরের মতো অনেকগুলো, কিন্তু উপস্থিত নেই সেই পাতাল ভৈরব। কে এই পাতাল ভৈরব? অনেকেই আজও জানে না। মন্দিরে মায়ের ছোট ওই মূর্তিটি নাকি অদ্ভুত উপায়ে পাওয়া গেছিল, সে সম্পর্কে শ্রোতারা জানতে পারবেন। তবে মায়ের অলৌকিক আবির্ভাবের অনেক পরে আবির্ভূত হয়েছিল মায়ের আসল ভৈরব। আজ সেই প্রাচীন মন্দির অনেক বড়। মা এখন দোতলায় থাকেন। বহু ভক্ত প্রশস্ত জায়গায় বসে পুজো দেখতে পারে। নিচতলায় অফিস আছে, সেখান থেকে প্রসাদ বিতরণ করা হয়। আছে রাধাকৃষ্ণ ও মা বগলামুখী এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভৈরব, কিন্তু সবই তৈরি করা। কেউ কেউ হয়তো ভাবেন যে মায়ের যে আসল ভৈরব, যেন অলৌকিকভাবে মায়ের মতো উঠে এসেছেন, তিনি হয়তো এইসব ভৈরবদের সঙ্গে মিশে থাকেন। কিন্তু আমার একটাও ভৈরবরূপী শিবলিঙ্গকে দেখে মনে হয়নি তারা পাতাল ভৈরব হতে পারে। ঘটনাটা বলছিলেন আমার এক পরিচিত বন্ধু, স্থানীয় বন্ধু মহলে তাকে সবাই চ্যাপ বলে ডাকে। আসলে ছোটবেলা থেকে খুব ভালো ক্রিকেট খেলতো। বন্ধুরা ওকে গ্রেগ চ্যাপেল বলতো, সংক্ষেপে পরে চ্যাপ হয়ে যায়। যাক সে কথা।
সেদিন মঙ্গলবার ছিল। চ্যাপ আমাকে বলল, চলো আমডাঙ্গার সেই মন্দিরে যাওয়া যাক। আমি রাজি হলাম, কেননা মঙ্গলবারে মায়ের জাগ্রত মন্দিরে যাওয়ার চেয়ে আর কি হতে পারে। তাছাড়া ওই জায়গাটা রহস্যময়, শহরের কোলাহল মুক্ত, অনেক দূরে ঝোপঝাড়, জঙ্গল, আলো অন্ধকার পেরিয়ে মায়ের মন্দির। রাত বেশি হয়ে গেলে ফেরার গাড়ি পাওয়া যায় না, তাই আমরা সন্ধ্যা রাতেই বেরিয়ে গেছিলাম। গঙ্গাপুর চৌমাথা পেরিয়ে টোটো ধরে সন্তোষপুর গিয়ে বাস না ধরে ট্রেকার ধরে চললাম। প্রচণ্ড গরম, তাই চ্যাপের অনুরোধে হাওয়া খেতে খেতে নিচে সিট থাকা সত্ত্বেও ট্রেকারের মাথায় চাপলাম। চওড়া রাস্তায় অবিরাম যান চলাচল, কিন্তু এখানে রাস্তায় কোনো আলো থাকে না। দুপাশে কখনো মাঠ, কখনো বা শস্য ক্ষেত, কখনো বা পুকুর। চ্যাপ এসব এলাকার সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত, কেননা বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্তে ঘুরতে ভালোবাসত। আজ থেকে 25 বছর আগেই, যখন ওর বয়স 12 কি 13 বছর, তখন থেকেই নাকি ওইসব এলাকা দিয়ে আলমডাঙ্গার মন্দিরে যাতায়াত করত। সেই সব কথা পরে বলেছিল। সে রাতে তাই ট্রেকারে বসে এক জায়গার নাম বলেছিল। সবই মুসলিম এলাকা, চারপাশের দৃশ্য দেখেই বোঝা যায় এখনও সেসব জায়গায় নগরের সভ্যতা পৌঁছয়নি। ক্রমে এলো খানসাখাড়ার জঙ্গল। সেই জঙ্গল নাকি যুগ যুগ ধরে একরকমই। লোকমুখে শোনা যায় যতবারই মানুষ সেখানে গাছ কাটতে গেছে, দেখছে গাছের কাটা জায়গা দিয়ে নাকি রক্ত ঝরছে। যতদূর জানা যায় অনেক দিন আগে ওখানে এক মহিলাকে মেরে ফেলা হয়েছিল। সেই সময় যখন আশেপাশে আরও নির্জন ছিল, তখন সেখানে অসামাজিক কার্যকলাপ, অস্বাভাবিক কিছু ছিল না। শোনা যায় আজও নাকি তার আত্মা ওই জঙ্গলেই আটকে আছে। তার ভয়েই কেউ আর গাছ কাটতে সাহস পায় না। ট্রেকার থেকে নেমে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সরু পথ দিয়ে কখনো আলো, কখনো অন্ধকার, নির্জন ঝোপঝাড়, বাঁশবাগান পেরিয়ে মন্দির চত্বরে ঢুকলাম। রাত 8টাতেই মনে হয় অনেক রাত হয়ে গেছে। মন্দির চত্বরে ঢুকতেই হাতের বাঁ ধারে বিশাল বটগাছ। চ্যাপ বলেছিল 25 বছর আগে যখন বন্ধুদের নিয়ে রাতের বেলা ওই বটগাছের তলায় থাকতাম, সত্যি গা ছমছম করত। ওই অংশে হিন্দুদের বাস, কিন্তু সামান্য দূরেই মুসলিমদের বাস। সেখানে কবরস্থানের দিক থেকে ভেসে আসা একটা আওয়াজ ওরা যখনই রাতে মন্দিরে থেকেছে শুনতে পেয়েছে। একটা উঙ্কার ধ্বনি, যেন ক্ষীণভাবে হলেও নির্জন রাতে মন দিয়ে শোনা যায় কে উহ উহ এরকম শব্দ করছে। একটু অবাক হলেও ওরা বিশেষ মাথা ঘামায়নি। তখন তো ওরা বাচ্চা ছেলে, হয়তো একটু ভয়ও পেয়েছিল। তবে তার জন্য চ্যাপ মন্দিরে যাওয়া বন্ধ করেনি। যেহেতু ওই বয়সেই ও মন্দিরে সদস্যপদ নিয়েছিল, নানা অনুষ্ঠানে ভলেন্টিয়ার হতো। সে যাই হোক, রাত বিরেতে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যেত, একটু লক্ষ্য করলেই মানুষজন টের পেত বাতাসে ভেসে আসছে একটা গম্ভীর ধ্বনি, অম অম, যেন ওই হিন্দু এলাকার অন্য প্রান্তে মুসলিমদের কবরস্থান থেকে। স্বভাবত লোকজনের কৌতূহল বেড়ে যায়, এসব কি হচ্ছে, এটা কি কোনো ভৌতিক ব্যাপার? যেহেতু কাছেই কবরস্থান, কিন্তু ওহ শব্দের মতোই বা শোনাচ্ছে কেন? বা আমাদের হিন্দুদের ওং শব্দের মতো কেন শোনায় মাঝে মাঝে? এর কারণ কি? এরপর স্থানীয় লোকেরা কবরস্থানের পাশে ঝোপঝাড় জঙ্গলের ভেতর দিয়ে একটা জিনিস থেকে অবাক হয়ে যায়। একটা বিরাট পাথরের শিবলিঙ্গ। কিন্তু এই জিনিস তো এখানে ছিল না। তাছাড়া এটা মুসলিমদের এলাকা। কবরস্থানের পাশের অনেকটা অঞ্চল জুড়ে ঘন জঙ্গল, শিবলিঙ্গ থাকার প্রশ্নই আসে না। তাছাড়া মানুষের পক্ষে অত ভারী শিবলিঙ্গ ওখানে রাখা সম্ভব নয়। তবে এটা এলো কি করে? উত্তরটা যেন সেই বুড়িই দিয়ে দিল। সে চিৎকার করে চারিদিকে বলে বেড়াতে লাগলো, পাতাল ভৈরব, পাতাল ভৈরব। আশ্চর্য যে বুড়ি হিন্দু মুসলিম কেউ সেখানে কখনো দেখেনি, তবে এখন তাকে প্রায় প্রতিদিন রাতে কালী মন্দির তথা কবরস্থানের আশেপাশে দেখা যায়। তার হাব ভাব পাগলের মতো, চেহারা দেখে মনে হয় যেন বয়স 90 পেরিয়েছে। চ্যাপও তাকে ওই এলাকায় থাকার সময় দেখেছে। সে শুধু ঘুরে ঘুরে একটাই কথা বলে, পাতাল ভৈরব, পাতাল ভৈরব। ওই এলাকার হিন্দুদের মনে হতে থাকে সে যেন স্বয়ং মা কালীর রূপ, বারবার ঘুরে ঘুরে সবাইকে সচেতন করে দিচ্ছে। জঙ্গলের অন্ধকারে লুকিয়ে থাকা ভৈরবের কথা তাকে যেন কেউ তৈরি করেনি, কেউ বয়ে আনেনি। স্বয়ং তিনি নিজের ইচ্ছায় পাতাল থেকে উঠে এসেছেন মা কালীর আকর্ষণে। সেই বুড়ি কোথায় থাকে, কিভাবে থাকে কেউ জানে না, কিন্তু একটাই কথা বলে বেড়ায়, ওরে ও যে পাতাল ভৈরব। আস্তে আস্তে মানুষের যেন আক্কেল আসে। তারা বুঝতে পারে যে দীর্ঘদিন আগে যে অদ্ভুতভাবে পাওয়া গেছিল মায়ের মূর্তি, সেভাবেই পাওয়া গেছে মায়ের ভৈরব।
এই ভৈরবে আসল মায়ের ভৈরব, সুতরাং একে প্রতিষ্ঠা করতে হবে, এনাদের একত্রে রাখতে হবে। যদিও নতুন করে প্রতিষ্ঠার কিছু নেই, নিজের ইচ্ছায় মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছেন, কিন্তু তবু তার একটা সঠিক ব্যবস্থা করতে হবে। মায়ের যেমন মন্দির আছে, তেমনি ভৈরবেরও মন্দির হওয়া দরকার। মন্দির হতে হবে সেখানে যেখানে ভৈরবের আবির্ভাব ঘটেছে। সুতরাং হিন্দু পাড়ার লোকেরা ভৈরবের মন্দির তৈরি করার তোড়জোড় করতে লাগলো। আর তখনই গোল বাঁধল, কেননা ভৈরব মাটি ফুঁড়ে উঠে এসেছেন সেখানে যেখানে মুসলিম এলাকা, মুসলিমদের কবরস্থান। মুসলিমরা পাথরে শিবলিঙ্গরূপী ভৈরবকে স্থানচ্যুত করতে পারেনি ঠিকই, কিন্তু তারা ভৈরবের মন্দির প্রতিষ্ঠায় আগ্রহী হিন্দুদের স্পষ্ট জানিয়ে দেয় যে তারা তাদের এলাকায় কোনো হিন্দু দেবতার মন্দির প্রতিষ্ঠা করতে দেবে না। অপর প্রান্তে থাকা প্রাচীন কালী মন্দিরে তো মুসলমানরা কখনো যায় না। কেন না, মা কালী তাদের নয়, তারা মসজিদে যায়। তেমনি হিন্দু পাড়ায় লোকেরা যত ইচ্ছা মন্দির করুক, মুসলিমদের পাড়ায় সেসব করার অধিকার তাদের নেই। এই বিষয়ে দুটি বিপরীত ধর্মী ধর্ম সম্প্রদায়ের মধ্যে বাক বিতণ্ডা চলতে লাগলো। হিন্দুরা কিছুতেই মুসলিমদের বোঝাতে পারল না যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবার। এসব হানাহানি বন্ধ হোক। মা কালী জগৎজননী, হিন্দু মুসলিম সবাই তার সন্তান। সেই মায়ের স্বামী ভৈরব। মহাদেব হয়তো দু সম্প্রদায় ভেদাভেদ ভুলিয়ে তাদের এক করতে চাইছেন। মুসলিম এলাকায় ভৈরবের আগমন কিন্তু কিছুতেই হলো না। ওদের প্রবল আপত্তিতে ভৈরবের মন্দির প্রতিষ্ঠা স্থগিত হলো। হিন্দুরা হতাশ হয়ে সরে এলো, কিন্তু সেই খ্যাপাটে বুড়ি নড়বড়ে শরীরে ঘুরে বেড়াতে লাগলো। বলল, কাজটা তোরা ভালো করলি না, সবাইকে ভুগতে হবে, ও যে পাতাল ভৈরব। একদিন বুড়িও মারা গেল। হিন্দু পাড়ার লোকেরা ভৈরবের কথা ভুলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মাসের পর মাস কেটে গেল। সেই ভৈরব অর্থাৎ শিবলিঙ্গকেও আর সেখানে দেখা গেল না। সেখানে বিশাল জঙ্গল ছিল, হয়তো ভৈরব সেই জঙ্গলে চাপা পড়ে গেছিল, কিংবা তার মন্দির হলো না। যেখান থেকে তিনি এসেছিলেন সেখানেই হয়তো তিনি চলে গেছেন, অর্থাৎ পাতালে। আজ এত বছর পরেও কারণ জানা যায়নি, কেননা কবরস্থানের চারপাশে ঝোপঝাড় জঙ্গলের জমিটাতে যখনই কেউ কোনো না কোনো বিল্ডিং করা তোড়জোড় করেছে, সে সফল হয়নি। এমনটা বারবার ঘটেছে। সম্ভবত এমন ঘটনা ঘটেছে যারা ভয় পেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এখন কারোর আর সাহস নেই ওই স্থানে কোনো ভবন নির্মাণ করে। হিন্দুরা মনে করে যে কেউ ওই স্থানে আসলে পাতাল ভৈরবের এলাকা, তার ইচ্ছার বিরুদ্ধে ওখানে একটা ইটও পোতা সম্ভব না। হয়তো ঝোপঝাড় জঙ্গলের ভেতরে অন্ধকারে আজও তিনি লুকিয়ে আছেন, সেই পাতাল ভৈরব। কে বলবে, কেননা তিনি যেখানে আছেন সেখানে যাওয়া কারোর পক্ষে সম্ভব হবে না। সেই বুড়ির দেওয়া ভবিষ্যৎবাণী অনুযায়ী ভৈরবের মন্দির প্রতিষ্ঠিত না হওয়ায় ভৈরব তথা জগৎজননী কুপিত হয়েছেন। তাই ওই স্থানে মানুষের পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না। সে হিন্দু হোক বা মুসলিম, কিন্তু সে বুড়ি আসলে কে ছিল, কোথা থেকে এসেছিল, ভবিষ্যৎবাণী বা কী করে করল, সবটাই রহস্যময়। তবে ঘটনা শুনে আমার ব্যক্তিগতভাবে মনে হয় পাগলাটে বুড়ি আর কেউ নয়, স্বয়ং মহামায়া, ভৈরবের শক্তি কালী। শ্রোতা বন্ধুরা কি মনে করেন অবশ্যই জানাবেন। এটি ছিল অলৌকিক জনের জন্য লেখা আমার 60তম ঘটনা। আমার সত্যি খুব অন্যরকম লাগলো। মাঝে মাঝে অন্য স্বাদের ঘটনা এলে সত্যি খুব ভালো লাগে। তোমরা হয়তো ছোট ঘটনা পেলে মনক্ষুণ্ণ হও, আমি বুঝতে পারি, কিন্তু কিছু কিছু সময় আমার কাছেও কিছু করার থাকে না। তবে আমি অবশ্যই চেষ্টা করব সবার ইচ্ছাকে মাথায় রেখে ছোট ঘটনা, কখনো কখনো খুব বড় এপিসোড করা, সব রকম আমি চেষ্টা করব। কমেন্ট করেছেন পার্থ পাল, প্রথম কথা দিদি আপনার বলার ভঙ্গিটা খুব সুন্দর। দ্বিতীয়ত, কিছু না মানলেও গর্ভবতী অবস্থায় বয়স্ক লোকেদের কথা শুনতে হয়। তাই সাধারণত বলা হয় গর্ভবতী অবস্থায় যে যা জিনিস দেখে, চিন্তা ভাবনা করে, সেটাই সন্তানের মধ্যে দেখা যায়। কমেন্ট করেছেন জয়শ্রী গুপ্তা, খুব দুঃখজনক ঘটনা। সর্বরী সান্যাল লিখেছেন খুবই মর্মান্তিক। সানিয়া মণ্ডল লিখেছেন ভালো লাগলো। পাপড়ি দোলা লিখেছেন অসম। বৃষ্টি কুকিং ব্লগস খুব ভালো লাগলো। মালা দাস ঘটনার সাথে ঘটনাটার সাথে শুনে চমৎকৃত হলাম। আচ্ছা, অমিত ভট্টাচার্য কমেন্ট করছেন ডিলাইটফুল কার র্যালি, সাইনা সুবীর। কল্যাণী গোস্বামী এরকম একটা বিদঘুটে ঘটনা শুনলাম, এই প্রথম। আচ্ছা, বিদঘুটে ঘটনা শুনলাম। আচ্ছা, সুস্মিতা আকলি খুব বেদনাদায়ক ভয়ঙ্কর ঘটনা।
জগতে কি না ঘটে। জবা দেবী লিখছেন, হ্যালো সহেলি, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। তুমি এতদিন পর পর কেন ঘটনা দিচ্ছ, রোজ কেন দাও না? রোজ দিলে ভালো লাগবে। না না, আমি এখন ঘটনা যেমন আমাদের আসে বৃহস্পতিবার ও রবিবার তাই আসছে, শুধু রাতের বেলা আসতো, তার সময়টা বদলে এখন সন্ধেবেলায় আসছে, এইটুকুই যা চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। শ্রাবণী মুখার্জি, যার শেষ ভালো তার সব ভালো, যা গিয়ে হ্যাপি সাকসেসফুল এন্ডিং, কিন্তু মহিলা বড্ড, আচ্ছা এটা আমি আর বললাম না, উনি যেটা লিখেছেন এরকম বলাটা ঠিক না। প্রেগনেন্সি পিরিয়ডে অনেকে এটা বলে। শ্রাবন্তী ভট্টাচার্য বলেছে, এত ভালো শ্বশুরবাড়ি হয়? হ্যাঁ হয়, কপাল ভালো থাকলে কি না হয়। সুদেশনা দাস লিখছেন, আমি প্রেগনেন্সিতে খুব ভূতের গল্প পড়তাম, এনার মতোই পাগলের মতো টানা বই নিয়ে বসে থাকতাম। আমার একটা মিষ্টি মতো মেয়ে হলো, এখন তার দুষ্টু একটা ছেলে হলো, ভূতের গল্প পড়লে কিচ্ছু হয় না। শিশির কুমার দাস বলছেন, ফালতু গল্প খালি বাজে হ্যাজানো। আচ্ছা, ফালতু গল্প হলে তাহলে কি কি বলবো, আমি আর ভেবেছি এইসবগুলোতে আর কোনো মানে রিয়্যাক্ট করবো না, ওনার খারাপ লেগেছে লাগতে পারে। প্রেগনেন্সিতে আসলে ভূতের গল্পটা উনি যেটা ওনার সমস্যা হয়েছিল সেটা হচ্ছিল ভীষণ তন্ত্রের দিকে উনি ফোকাস করেছিলেন ওই সময়। কিছু কিছু জিনিস আমরা না জানলেও তো হয়, তো হতে পারে। সুদেশনা দাস, যেসব বাচ্চা অ্যাবনর্মাল জন্মায় তার কারণ সম্পূর্ণ আলাদা, সোনোগ্রাফিতে ধরা পড়া উচিত ছিল, গণ্ডগোলটা অন্য জায়গায়, মা কি পড়বে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবে তো সেটাই, কিন্তু আজ থেকে অতদিন আগে আমার জানা নেই, আপনারা যারা একটু পুরনো আছেন তারা বলতে পারবেন, যারা আমার বয়োজ্যেষ্ঠা, তখন বোধহয় আমি যতটুকু শুনেছি আমার মায়ের কাছে, ওই সময় আলট্রাসোনোগ্রাফি এতটা যেমন রেগুলারিটি, এখন যেমন প্রেগনেন্সিতে আলট্রাসাউন্ড মানে কমন ব্যাপার, অনেকবার হয়, তখন নাকি এটা ছিল না। এটা আমার মায়ের বক্তব্য, আমি বলছি, আপনাদের সঙ্গে মত পার্থক্য হয়তো থাকতে পারে, এটা আমার মায়ের কথা আমি বললাম। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, চেষ্টা করব আপনাদের ভবিষ্যতে আরও ভালো এপিসোড উপহার দেওয়ার। ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন। শুভরাত্রি।